গত 7 দিন ধরে 37 ডিগ্রি তাপমাত্রা কমার নাম নিচ্ছে না। এই গরমে যে কোনো সময় যে পটল তুলব তাতে আর অবাক হওয়ার কি আছে। আর এত কিছুর মধ্যেও রোজ ঘাটের মরার অফিস লেগেই রয়েছে। ভোরের ঘুমটা ভাঙলেই যেই মাত্র মনে পড়ে যে অফিসে গিয়ে আবারও ওই বসের মুখ শোনা, অমনি সকালের মজাটাই চলে যায়। কটা দিন ধরে ঠিকভাবে ঘুমটাও হচ্ছে না। প্রতি রাত্রি কারেন্ট বাবাজি পালিয়ে যাচ্ছেন। মাঝ রাত অবধি হাত পাখা দিয়ে হাওয়া খেতে হচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। ওদিকে সারা রাত ঠিকভাবে ঘুম না হওয়ায় মাথা ব্যথা লেগে রয়েছে। সব মিলিয়ে বিরক্তির এক শেষ। ফলে মেজাজটা যে বিগড়ে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকে সকাল হতেই অফিসে যাওয়ার কথা ভেবে নিজের মনেই যখন গজগজ করে চলেছি তখনও খেয়াল ছিল না। কিন্তু অন্য দিনের মতো তাড়া দিতে না দেখে আমি আমার স্ত্রীকে গিয়ে টিফিনের কথাটা না বলে পারলাম না। আর যেই মাত্র সে মনে করিয়ে দিল যে আজই সেই অব্যর্থ আনন্দের দিন, রবিবার, তখন আমাকে আর পায় কে। ঠিক করে হেসে ঘরে গিয়েই ফ্যান চালিয়ে দেদার শুয়ে পড়েছি। ভেবেছিলাম 1 সপ্তাহের সমস্ত ঘুম না হওয়া রাত্রি, বসের ঝাড়ন, সব কিছু একদম একটানা ঘুম দিয়ে মিটিয়ে নেব। কিন্তু সেই আশায় 1 বালতি জল ঢেলে দিয়ে কারেন্ট বাবাজি আবার চোখ বন্ধ করলেন। তগতা উঠে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই গিন্নির আদেশ এলো বাজার করতে যাওয়ার। বাজারে গিয়ে দরদাম করছি, ঠিক তখনই পিছন থেকে একটা চেনা পরিচিত গলার স্বর ভেসে এলো। কি কিনছো? এদিকে এসো আমার সঙ্গে, ওইদিকে একটা ভালো মৃগেল মাছ দেখেছি, নেবে নাকি? কিশোরীর ডাকে আমি কাতলা ছেড়ে গেলাম মৃগেল দেখতে। বেশ খানিকক্ষণ খোঁজ গল্প সেরে খেয়াল হলো দেরি হলে বউয়ের চিল চিৎকারে বাড়িতে কাকপক্ষীটিও বসবে না। অগত্যা কিশোরীকে বিকেলে বাড়িতে আসার কথা বলে বাড়িমুখো হলাম তাড়াতাড়ি। কিন্তু শেষ রক্ষা হলো না। স্ত্রীর বকুনির হাত থেকে বেঁচেছে এমন পুরুষ মানুষ পৃথিবীতে বিরল। তা যাক, দুপুরবেলা গরম গরম সরু চালের ভাতের সাথে মৃগেল মাছের ঝোল আর আলু বরবটির তরকারি আর পনিরের কোপ্তায় দারুণ জমল। কারেন্টটাও আর বাড়াবাড়ি করেনি, ফলে দুপুরের ঘুমটা অনেক দিন বাদে ভালোই হলো বেশ। দিব্যি বিকেল 5:30 অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। নেহাত কিশোরী এসে দরজায় টোকা দিল, তা না হলে আমার বিকেল হয়তো সেই রাত 9টায় গিয়ে হতো, এতে কোনো সন্দেহ নেই। ঘুম ঘুম চোখে দরজা খুলতেই কিশোরী হুড়মুড়িয়ে ঘরে ঢুকে এলো। সত্যি বাবু, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? কতক্ষণ ধরে ডাকছি জানো? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে বুঝি? আসলে চোখ দুটো দেখেই তা বোঝা যাচ্ছে। আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। যাই হোক, আজ তো রবিবার, হে, তোমায় তো ডাকতে এলুম। না করবে না, গত রবিবার এর চক্করে বেমালুম 1 সপ্তাহ নষ্ট হলো। কিশোরীর কথায় আমি এবার স্মৃতিতে একটু ধোঁয়া দিলাম। মনে পড়ল গত রবিবার আমার একটা বিশেষ কাজ থাকায় আমি ছুটি পাইনি। আর সেই সুযোগে সব ইচ্ছে অনিচ্ছাতে পরিণত করে সে মুখ বেজার করে ফিরে গেছিল। আজ আর রেহাই নেই, আজ সে আমায় নিয়ে যাবেই। অবশ্য আমিও যে যেতে চাই, আর নতুন কি। তা যাক, জানো তো কেমন অফিসের চাপ যাচ্ছিল বাবা। এই তো আজ আমি একদম ফাঁকাই আছি। চলো আজ, চলো তবে চলো। সে তোমায় ডাকতেই আমি এলুম বটে, কিন্তু কি জানো তো হে, মুশকিল অন্য জায়গায়। আসলে আমার আবার কিছু কেনাকাটাও আছে। একটিবার বাজারে যেতে হতো, কিন্তু ওইসব কিনতে গেলে যেতেও দেরি হয়ে যাবে। কি যে করি না। এক কাজ করো, এখন দেরি না করে তাড়াতাড়ি চলো। আজ বরং তাড়াতাড়ি চলে আসবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলো তবে। উফ, যা গরম পড়েছে, বাপ রে বাপ। কোনো রকমে গায়ে জামাটা গুলিয়ে বেরিয়ে পড়লাম। হাল দেখো, বিকেলবেলায় কোথায় হাওয়া টাওয়া বইবে তার তো কোনো লক্ষণ নেই। সারাদিন শুধু গরম আর লু বইছে। এখন জলদি জলদি পৌঁছতে পারলে বাঁচি। আরে রোশো বাবু রোশো, তাড়াহুড়োর চক্করে সব ফেলে চলে যাবে দেখছি। আরে তেলে ভাজা পাসিং শো নিতে হবে, সেটাও কি ভুলে গেলে নাকি? ও হ্যাঁ, তাই তো, চলো তো দেখি। মিনিট 2 হাঁটতে পাড়ার মোড়ে পৌঁছানো গেল, কিন্তু তেলে ভাজার দোকানটা বন্ধ। অগত্যা শুধু সিগারেটের প্যাকেট নিয়েই রওনা দিলাম। মটলেনে পৌঁছতেই একটা দীর্ঘশ্বাস ফেলল কিশোরী। বুঝতে পারলাম ওর শরীরটা মোটেও ঠিক লাগছে না। চোখগুলো কেমন ঘোলা ঘোলা হয়ে আসছে, প্রচণ্ড ঘামছে। জল টল ঠিকমতো খায়নি বোধ হয়। আমি ওকে প্রশ্ন করলাম, এই তুমি ঠিক আছো কিশোরী? নিজেকে যথাসম্ভব সামলে সে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
আমি দেরি না করে দরজায় টোকা দিলাম। ভিতর বাড়ি থেকে ঠাকুরমশাই এসে দরজা খুলে দিলেন। আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারলেন প্রকোপটা ঠিক কতটা প্রভাব ফেলেছে আমাদের ওপর। তাড়াতাড়ি বাড়ির ভিতরে আসতে বললেন তিনি। আরে এসো এসো, শীঘ্রই ভেতরে এসো, শীঘ্রই ভেতরে এসো। কিশোরী, আরে বসো এখানে। হ্যাঁ হ্যাঁ বসো দেখি। আর এই ধরো তো। আমার দিকে তাকিয়ে একটা হাত পাখা ধরিয়ে দিয়ে তিনি বললেন, জোরে জোরে বাতাস করো জোরে জোরে, আমি আসছি ঝট করে। মিনিট পাঁচেকের মধ্যেই তিনি হাতে 2 গ্লাস শরবত নিয়ে আমাদের সামনে নামিয়ে রাখলেন। তারপর কিশোরীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, এবারে কি শরীরটা একটু ঠিক লাগছে? মাথা ঘোরা কমেছে? অসুস্থতার মধ্যেও সে বিস্ময়ে একবার তাকাল, তারপর বলল, আপনি কিভাবে জানলেন? তুমি আসার আগে থেকেই জানি। সে যাগে, তুমি আগে এই ঠান্ডা শরবতটা খাও, আর কলঘর থেকে হাত মুখ ধুয়ে এসো দেখি। আর ঘাড়ের কাজটা ভালো করে জল দিও। চোখ মুখ ভালো করে ধুয়ে এসে বসো, তারপর এটা খাও। দেখবে দেখবে শরীরে জোর পাবে, বুঝলে? ঠাকুরমশাইয়ের কথা মতো সে কাজ করল। ঠান্ডা শরবতটা পান করে একটু সুস্থ লাগলো তার। ঠাকুরমশাই এবার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার শরীরটা ঠিক নেই দেখছি। এত নির্ঘুম রাত্রি কাটালে হবে? কারেন্ট না থাকলে মশারি টাঙিয়ে একটু ছাদে ঘুমো। অল্প হলেও তো বাতাস পাবে নাকি? তা না করে কারেন্ট আসার অপেক্ষায় দিন কাটাও তোমরা। বলি, বেশি ভালো থাকার ইচ্ছে যে ভালো থাকাটাই হচ্ছে না, তার থেকে একটু কম ভালো নিয়ে খুশি থাকা যায় না নাকি? এত চিন্তা করো না হে, অসুস্থ হয়ে পড়বে। আমি সম্মতি জানাতে তিনি বললেন, আমি জানি তোমাদের আসার কারণটা কি, সে আর ব্যক্ত করবার দরকার নেই। আমি বেশ বুঝেছি। বলো বলো, কি শুনতে চাও বলো। আজ তো তোমরা আবার তাড়াতাড়ি চলেও যাবে। অবাক হওয়ার সীমা পরিসীমা এবার আমার হারালো। কিশোরীর মাথা ঘোরার বিষয়টা তাও মানা যায়, কিন্তু এ কথা তো কারুর জানার কথা নয়। যা বাবা, অবাক হওয়ার কি আছে? আরে এসব জানা আমার পক্ষে নতুন কিছু নয়, বুঝলে? হ্যাঁ, নেহাত বয়সটা বাড়ছে, তাই বলে কি সব শক্তি হারিয়ে ফেলেছি? বলো বলো, কি শুনবে বলো। এক কাজ করি, আমি আজ বরং তোমাদেরকে এমন এক কাহিনী শোনাই যেটা ছোট হলেও খুবই ভয়ঙ্কর। কি শুনবে তো? শোনো তবে সেই কাহিনী। ঠাকুরমশাই কাহিনী শুরু করতে গেলে কিশোরী তাকে থামিয়ে বলে উঠল, আগে তেলে ভাজাটা আজকে পাইনি, দোকান বন্ধ ছিল আর কি, তবে পাসিং শোটা এনেছি। বলেই সে সেটা এগিয়ে দিল। আরে এসবের আবার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, যাকে এনেছো যখন দাও তাহলে একটা। এবারে বলি সেই ঘটনা। আমি আর কিশোরী মন দিয়ে শুনতে লাগলাম কাহিনী। কাহিনী শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলি। ভয় কি জানো তোমরা? ঠাকুরমশাইয়ের কথায় আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাই করলাম। কিশোরী উত্তর দেবার চেষ্টা করল, আমাদের মনের গভীরে থাকা কোনো আশঙ্কাই ভয়। আমরা যা ভাবি বা জ্ঞানত অবস্থায় যা যা কল্পনা করি, সবই আমাদের অবচেতন মনের চিন্তা, আর ভয় লুকিয়ে থাকে সেইখানেই। আমাদের প্রত্যেকের কিছু না কিছু আশঙ্কা থাকে, এবং সেটা ঘটলে আমরা কি করব নিজেরাও জানি না। কিন্তু মুশকিল হলো, এই অবচেতন মন বারবার সেটাকেই ভাবায়, আর সেই দিকেই টেনে নিয়ে যেতে চায়। কিন্তু একটা কথা ভেবে দেখো, যদি অনেকগুলো মানুষ একটা জিনিসের দিক থেকে ভয় পায়, তবে ব্যাপারটা কেমন হবে কিশোরী? সেই গ্রামের এক বিশেষ দ্রষ্টব্য হলো এক বিরাট নদী, নাম মুংলা নদী। নদীর সৌন্দর্য বর্ণনা করতে গেলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে এক শান্ত ধীরে বয়ে চলা জলধারার ছবি, যার চারপাশে সবুজের ছায়া। দূরে দূরে নৌকা আর পাখিদের ডানার শব্দে তৈরি হয় এক অনন্য প্রকৃতির সঙ্গীত। সকালের নদীটা একেবারে অন্যরকম। সূর্যের প্রথম কিরণ যখন
নদীর জলে পড়ে তখন যেন জলের উপর সোনা ছড়িয়ে পড়ে। নদীর দুই কূল ঘেঁষে দাঁড়িয়ে থাকে কেয়া, কাশফুল, নারকেল গাছ আর তাল গাছের সারি। হালকা কুয়াশার মধ্যে দিয়ে নদীর ওপারে দেখা যায় মেঠো পথ আর কিছু টালির ছাউনি ঘর। দুপুরবেলা নদী কিছুটা অলস। সূর্যের আলো নদীর বুকে ঝলকে পড়ে চোখ ধাঁধিয়ে দেয়। মাঝে মাঝে হঠাৎ এক একটা মাছ লাফ দিয়ে ওঠে, জল ছিটিয়ে দেয়, আর নদীর ঢেউগুলো যেন খিলখিলিয়ে হেসে ওঠে। পশ্চিমের আকাশে রঙের খেলায় লেগে থাকে লাল, কমলা, বেগুনির ছোঁয়া, আর সেই আকাশ নদীর জলে মিশে এক মোহময় দৃশ্য সৃষ্টি করে। সেই সময় নদীর পাড়ে বসে থাকলে মনে হয় সময়টা যেন থেমে গেছে। আর রাতের নদী সে এক রহস্যময়ী রমণী। চাঁদের আলোয় নদী জল ঝিকিমিকি করে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে বাঁশির সুর কিংবা কারো গান। তখন নদী যেন অতীতের কোনো স্মৃতি ধরে রাখে আপন বুকের গভীরে। নদীর সৌন্দর্য শুধু তার দৃশ্যপটেই নয়, তার স্রোত, শব্দ, ঘ্রাণ, অনুভব সব মিলিয়ে সে প্রকৃতির এক পূর্ণাঙ্গ কবিতা। তার দৈর্ঘ্য কম করেও 700 থেকে 800 কিলোমিটার তো হবে, বুঝলে। সেই গ্রামের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে সেই নদী, ফলে জলপথে যাতায়াত করতেই হয়। সেই সূত্রে দুই ঘাটেই নৌকা থাকে এবং নদীমাতৃকাকে পরিষ্কার রাখার চিন্তা প্রত্যেকের। গত বছর 5 হলো যে মোড়ল মশাই দায়িত্ব নিয়েছেন তিনি ঘোষণা করে দিয়েছেন কোনো মতে নদীর জলে যেন কোনো নোংরা না ফেলা হয়। সর্বদা সেই জল পরিচ্ছন্ন রাখতে হবে। তাই সেই জলে কেউ জামা কাপড় কাচে না। টিউকলের জল নিয়ে কাচা হয় জামা কাপড়, এবং স্নানের জলও সেখান থেকেই তোলা হয়। তবে সেইভাবে টিউকল তো আর সবার বাড়িতে নেই, তাই অনেকেই নদীর জল পান করে থাকে। অবশ্য তাতে অসুবিধা নেই, কারণ সেই নদীর জল খুব পরিষ্কার বলা চলে। তাতে আজ অবধি কারুর কোনো জলঘটিত রোগ হয়নি। তা যাকে, হেমন্তকাল চলছে, পরিবেশ বেশ মনোরম। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গ্রামের উত্তর দিকে। একটা পুরনো ভাঙা মন্দির দেখতে পেয়ে সেখানে গিয়েই বসলাম। অনেকটা পথ হেঁটে একটু ক্লান্ত যে লাগছিল তা অস্বীকার করব না। খিদেটাও চাগাড় দিয়ে উঠেছে তখন। ভাঙা মন্দির হলেও দেখলাম সেখানে মাকে কেউ পুজো দিয়ে গেছে, এবং সেই ফলও মা প্রসাদ করে দিয়েছেন। তাই আমি সেখান থেকে একটা মর্তমান কলা নিয়ে সেটা প্রসাদ হিসেবেই গ্রহণ করলাম। মাকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে তখন গ্রামের বাজারের দিকটায় এসে পড়েছি। চারিদিকে লোকজনের হল্লার শব্দ ভেসে আসতে লাগলো কানে। হঠাৎই দেখি একটা 12 কি 13 বছরের ছেলে খুব কান্নাকাটি করছে। আর বাবাটাকে নিয়ে গেল ওই বড় হাতিটা। কি হবে, কি খাবো আমরা? আমার মাকে কিভাবে বাঁচাবো বাবা? বলতে বলতে ছেলেটা মূর্ছা গেল। আশেপাশে থাকা লোকজন তাকে ধরে কোনো মতে একটা কাঠের বেঞ্চিতে বসালো। তারপর চোখে জলের ছিটে দিতে লাগলো। আমিও ভিড় ঠেলে এগিয়ে গেলাম। কত করে কইছি এ ছেলে কথা শোনে না। যখন শরীরখানা খারাপ করলো দেখবেটাকে শুনিয়া আগো এরম নেতিয়ে পড়ছে, জ্ঞান হারালো সে। ইস ইস, হায় রে হতভাগা, এই বয়সে বাপটারেও হারালো। কে জানে কি কপাল করে আইছিল ছেলেটা। হায় হায় গো, এখন যে বাড়ির সমস্ত কর্তব্য ওর ঘাড়ে চাপলো। অবশ্য ওর বাপটাকেও বলি হারি বাপ। সি 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 সি, অমন কাম করবেই যখন তখন অন্য কোথাও যাও,
নদীর পারে। দেখি দেখি, ভিড় করবেন না, বেশি বেশি করে জল দিন চোখে। আর আপনি পায়ের তালুটা একটু ভালো করে ডলে দিন তো, আমি হাতের পাতায় দিচ্ছি। মিনিট তিনেকের মধ্যেই জ্ঞান ফিরে এলো ছেলেটার, আর সাথে সাথেই শুরু হলো পিতৃবিয়োগের কান্না। সেই পথ দিয়েই যাচ্ছিলেন সেই গ্রামের পুরোহিত মশাই। তিনিও এসব দেখে ছুটে এলেন, তারপর বললেন, কত করে বলেছিলাম তোর বাবাকে, সে কথা শুনলো না যে। এখন আর কেঁদে কি লাভ বলতো বাবা? কাঁদিস নে, কাঁদিস নে। নদী মা টেনে তো নেবে, ওটা যে ওর বাহন। ওভাবে নদীর ধারে বসে যদি কেউ অমন কাজ করে, তাকে কি ছেড়ে দেবে নদীমা? দেবে না, দেবে না। তোর মা আর আগত ছোট্ট শিশুটাকে তো দেখতে হবে, বল। কাঁদিস না, কাঁদিস না। চল চল, বাড়ি চল, বাড়ি চল। আমি তোকে দিয়ে আসছি, চল চল। বাড়ি গিয়ে কি করবো জেঠু? মা খুব কাঁদছে, বারবার মুচ্ছে যাচ্ছে। ঘরেতে চাল ডাল কিছু নেই। আপনি আমায় একটা কাজ দিন না জেঠু, আমার যে টাকার খুব দরকার। নিজের চোখটা এবার ছলছল করে উঠল আমার। শুধু আমার না, পুরোহিত মশাইয়েরও দেখলাম একই অবস্থা। তিনি ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাজ করতে হবে না, তুই চল আমার সঙ্গে। বাড়ি বাড়ি পুজো করে যা পাই তাই না হয় তোর হাতে তুলে দেব। চলো দেখি, চলো চলো। তোমাদের সবাইকে বলি, বাবু, নদী মাকে চটিও না তোমরা, নাহলে কিন্তু সব মরবে, সব মরবে। ঠিক কইছেন কর্তা পুরুত মশাই। সত্যি বাপু, মারামারি করবি ঘরে কর, নদীতে কেন? চুপ করো কাসুন্দে, বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে এবার তোমার। যে মানসিকতা নিয়ে তুমি বেঁচে আছো, তাতে তোমায় মানুষ বলে ভাবতেও আমার ঘেন্না হয়। তোমায় অনেকবার বলেছি এসব চিন্তাধারাগুলো মাথা থেকে বের করো। তুমি করোনি, আর তাই মুখ তুলে অন্তত আমার সামনে আসবে না। চলে যাও এখান থেকে। না জানি ওর স্ত্রী কিভাবে সহ্য করে। কথা বলতে বলতে হঠাৎই তার আমার দিকে নজর পড়ল। তিনি বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না, কখনো দেখেছি বলেও মনে পড়ছে না। আপনি কি এখানে নতুন? আগে হ্যাঁ, একটু আগেই এসেছি। তা আপনার পরিচয়? আমার নাম তারানাথ চক্রবর্তী। ঘরেতে মন টেকেনি, তাই বেরিয়ে পড়েছি পথে। মায়ের দয়ায় তাই ঠিকই কিছু না কিছু জুটে যায়। বেশ, তবে এইভাবে ভর দুপুরে দাঁড়িয়ে থাকলে চলবে কেন? আমাদের অতিথি বলে কথা। চলুন চলুন, আমাদের বাড়িতে চলুন, চলুন। না না পুরোহিত মশাই, সে এখন হবে না। আমার মনে হচ্ছে এই গ্রামবাসী বড় কোনো বিপদে পড়েছে, আর আমি একবার চেষ্টা করে দেখতে চাই যাতে সবাইকে এই বিপদ থেকে রক্ষা করতে পারি। আপনি পারবেন করতে? এই তবে যে গ্রামবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকবে সারা জীবন। দেখুন, পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে ক্ষতি কি। আগে চলুন, ছেলেটার বাড়িতে যাওয়া যাক, ওকে তো সাহায্য করতে হবে। ছেলেটার নাম জানা গেল সুখেন। সুখেনকে সঙ্গে নিয়ে আমরা সুখেনের বাড়িতে গেলাম, আর যেতে না যেতেই তার মায়ের বুক ফাটা কান্না যেন আমার সহ্যের সীমা পার করে দিল। সুখেনের মা সেই সময় অন্তঃসত্ত্বা, তার কান্না থামানোর চেষ্টা করছে সেই বাড়ির এক বিধবা বউ। বাবা যে আর ফিরে আসবে না, মা কেঁদো না, কেঁদে কি হবে মা? কেঁদো না মা, মা কেঁদো না। বলতে বলতে ছেলেটা নিজেই ঝরঝর করে কেঁদে ফেলল। যে বিধবা বউটা সুখেনের মাকে শান্ত করার চেষ্টা করছিল, তিনি হলেন সুখেনের জেঠিমা। বৌমা, এভাবে ভেঙে পড়ো না মা। অনাগত সন্তান যে অসুস্থ হয়ে পড়বে। এদিকে সুখেনের বয়সও বেশি নয়। শক্ত হও,
তোমাকে হাল ধরতে হবে। এভাবে কাঁদলে ছেলেটার ক্ষতি হবে মা, কেঁদো না। আমি এই কিছু টাকা এনেছি, আপাতত এই টাকা কটা রাখো। ঘরেতে যে চাল ডাল বারন্ত সে কথা আমি জানি। ওর বাবাকে আমি অনেক বারণ করতাম, ও শুনলো না। সেদিন ওভাবে নদীর তীরে তোমার গায়ে হাত তুললো, মদের আসর বসলো সেখানে। মা তাই ওকে শাস্তি দিয়েছে বৌমা। ও নিয়ে আর তুমি ভেবো না, তুমি কিছু মুখে দাও মা। গোটা একটা দিন কেটে গেছে এর মধ্যে, এবার অন্তত নিজেকে সামলাও। তোমার সুস্থ থাকা এখন শুধু তোমার জন্য নয়, তোমার মধ্যে যে একটি নতুন প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে তার জন্যও খুব জরুরি। মা, এই সময়টা একেবারে আলাদা। তোমার শরীর, মন, অনুভব সব কিছুর ভেতরে এক নতুন যাত্রা শুরু হয়েছে। তোমার শরীর এখন শুধুমাত্র তোমার নিজের নয়, তুমি এখন আরও একজনের আশ্রয়স্থল, তার প্রথম পৃথিবী। সেই ছোট্ট প্রাণটি যে এখনো তোমার গর্বে, তার বেড়ে ওঠা, তার নিরাপত্তা, তার সুস্থতা সব কিছুই তোমার যত্নের উপর নির্ভরশীল মা। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি খাবার, প্রতিটি বিশ্রাম সব কিছুই সেই অনাগত শিশুর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে। তুমি যদি হাসো সে অনুভব করে, তুমি যদি কাঁদো সেও কাঁপে, তুমি যদি বিশ্রাম পাও সেও শান্তিতে ঘুমোয়। আর যদি তুমি ক্লান্ত হও, অসুস্থ হও, সেও অসহায় হয় মা, অসহায় হয়। তুমি যেন নিজেকে ভালোবাসো, পুষ্টিকর খাবার খাও, পর্যাপ্ত বিশ্রাম নাও, নেতিবাচক এসব দিক থেকে দূরে থাকো, আর প্রতিদিনের ছোট ছোট সুখগুলো উপভোগ করো মা। কারণ তুমি শুধু একজন নারী নও, তুমি এক নতুন প্রাণের রক্ষাকর্তা, তার আশ্রয়, তার শুরু। এই সময়টা তোমার, এই সময়টা তার। দুজনের ভালো থাকার জন্য তোমার সুস্থ থাকা এখন সবচেয়ে জরুরি। এগুলো তুমি নিশ্চয়ই জানো। ইতিমধ্যে তুমি মাতৃত্ব লাভ করেছ, তাই বারবার বলছি খেয়াল রেখো নিজের মা। আর সুগেন, তুমি কিন্তু কান্নাকাটি করো না বাবা, মাকে দেখো। আমি আবার আসবো, কেমন? চল। হ্যাঁ। সুখেনের বাড়ি থেকে ফিরে এলাম আমরা। পুরোহিত মশাই নিয়ে গেলেন তার নিজের বাড়িতে। দুটো ছোট ছোট ঘর, এক ফালি বারান্দা আর সামনে বড় উঠোন। টালির চালার ঘর তার। ঘরের ভিতরে অল্প আলো, কাঠের জানলা দিয়ে মাঝে মধ্যে ঢুকে পড়ে রোদের এক এক ফালি। পাটের দড়িতে ঝুলছে কয়েকটা পুরনো কাপড়। কোণের ধারে একটা মাটির উনুন। দুই ঘরের মাঝখানে একটা সরু এক ফালি বারান্দা, যেন বসে চা খাওয়ার জন্য প্রকৃতির একটা ছোট্ট উপহার। বারান্দার একপাশে পুরনো কাঠের দোলা, যেটাতে বসে একসময় কেউ হুঁকো টানতেন, এখন শুধু বাতাসে দুলে যায়। বারান্দার মাথার ওপর টালির ছাউনি। বর্ষার দিনে টুপটাপ বৃষ্টির শব্দে মুগ্ধ হয়ে যাওয়া যায় সেখানে বসে। উঠোনের এক কোণে পেতলের কলসি, আরেক পাশে ধানের গোলা। তিনি আমায় আপ্যায়ন করে বসালেন। তারপর উঠোনের বড় জামরুল গাছ থেকে জামরুল পেড়ে আনলেন। রান্নাঘর থেকে আনলেন দুধ, বর্তমান কলা আর খই। তারপর সেগুলো সামনে দিয়ে বললেন, গরিব মানুষ আমি, আপনার সেবা যত্ন হয়তো সেভাবে করতে পারবো না, আপনি আমায় মাফ করবেন। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? টাকা দিয়ে কি বিচার হয়? সব কিছু হয় না, কখনোই হয় না। মনটাই তো সব। ছেলেটা কাঁদতে কাঁদতে মূর্ছা গেল। ওভাবে অত লোকের মাঝে এসে টাকার অভাবে কাঁদল, কিন্তু কেউ কি সাহায্য করলো ওকে? ওখানে যারা ছিল সবার কি টাকার অভাব? এটা তো হতে পারে না, আপনি বলুন। কিন্তু কেউ এগিয়ে আসেনি, কিন্তু আপনি এলেন।
আপনার রুজি রোজগারের যতটুকু পেরেছেন আপনি তুলে দিয়েছেন। এটা কি যথেষ্ট নয় পুরোহিত মশাই? দেখুন, মানুষ আমি ভুল চিনি না, আমি জানি কে কেমন। তাই আপনি আমায় যদি শুধু জল বাতাসাও দেন, আমি বিন্দুমাত্র মনে কষ্ট পাব না, অন্তর্দ্বন্দ্বে ভুগব না। সুখের আসল রূপটা বাহ্যিক আয়োজন বা জাঁকজমকে নয়, বরং লুকিয়ে থাকে আন্তরিকতায়, ভালোবাসায় এবং মানবিক স্পর্শে। একটি রাজকীয় প্রাসাদে বসে যদি কেউ রূপচাঁদা ঘিতে রান্না করা মাংস পোলাও দেয়, তবু যদি সেই খাবার আসে একজন নিষ্পৃহ কর্মচারীর হাত ধরে, যার মুখে কোনো হাসি নেই, যার চোখে কোনো আন্তরিকতা নেই, তাহলে সে খাবার যতই সুস্বাদু হোক, তাতে কিন্তু হৃদয় ভরে না। আর সেই বিলাসবহুল পরিবেশে থেকেও একাকিত্ব এবং শূন্যতা জেগে ওঠে মনে। আর অন্যদিকে যদি কেউ গরিব একটি মাটির কুটিরে বসে পান্তা ভাত দেয়, হ্যাঁ, হয়তো রান্নায় কোনো জাঁকজমক নেই, তবু যদি সেই মানুষটি আপন মুখের হাসিতে, আন্তরিকতায় ও যত্নে পরিবেশন করে, তাহলে কিন্তু সেই খাবার হৃদয়ে ছুঁয়ে যায়। মাটির দেওয়ালের মধ্যে থেকেও ভালোবাসার সেই উত্তাপ আমাদের অন্তরকে পূর্ণ করে তোলে। কারণ খাবারের স্বাদ শুধু জিহ্বায় নয়, হৃদয়েও অনুভূত হয়। আর হৃদয়ে পৌঁছতে পারে শুধুমাত্র আন্তরিকতা, ভালোবাসা এবং মানবিক উষ্ণতা। সুতরাং যে কোনো রাজকীয় আয়োজনকেও ছাপিয়ে যায় এক টুকরো মমতা ও যত্ন। প্রকৃত সুখ কখনোই উপকরণে নয়, বরং সম্পর্কের আন্তরিকতায় গাঁথা থাকে। আবার খেয়ে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই এসে বললেন, আমায় একটু বেরোতে হবে ঠাকুর মশাই। আপনি কি বিশ্রাম করবেন নাকি আমার সঙ্গে যাবেন মন্দিরে? না না, আপনার সঙ্গেই যাব। তবে আপনি আমায় একটা কথা বলুন তো, যে কিভাবে ওই সুখেনের বাবা মারা গেল? শুধু কি আর সুখেনের বাবা ঠাকুর মশাই, মরেছে অনেকে। আপনি বরং চলুন, যেতে যেতে আপনাকে বলছি। আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তিনি বলতে শুরু করলেন, আপনাকে নিয়ে যাব ওই মোংলা নদীর পাড়ে, তবে সাবধানে যেতে হবে সেখানে। একবার যদি সে আসে তবে সে আর রক্ষে করবে না। অবশ্য কোনো পাপ কাজ না করলে সে আসে না। ওই নদীর মধ্যে বাস করে এক প্রাণী, তাকে দেখতে অনেকটা হাতির মতো, তো অনেকটা শুশুকের মতো। কি যে ওর চেহারা, তার বর্ণনা দেওয়া ভারী মুশকিল। কুচকুচে কালো গায়ের রং, খুব ভয়ঙ্কর। কিন্তু আমি জানি ওই হলো নদী মাতৃকার বাহন। অনিষ্ট সাধন করতে দেয় না ও, পাপীকে শাস্তি দেয়, শয়তানকে টেনে নেয় নদী গর্ভে। পাপ করলে তার আর মুক্তি থাকে না ওর হাত থেকে। এখন তো আমাদের এই গ্রামে ওকে নিয়ে মহা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদী তীরে যাওয়ার পাট চুকেছে, গ্রামের মেয়ে বউরা যেতে ভয় পায়। ছেলেরা যায়, কিন্তু ফাঁকা তীরের ফায়দা ওঠায়। কখনো বসে পড়ে জুয়া খেলতে, তো কখনো মদের আসরে। আর এসবই তো আসে সে, ওই প্রাণী এসে টেনে নিয়ে যায় তাকে। কথা বলতে বলতে আমরা চলে এলাম গ্রামের মন্দিরে, যেখানে মা কালীর পুজোর উপকরণ সাজিয়ে রাখা জরুরি হয়ে পড়েছিল। মাঝপথে হঠাৎ থামিয়ে কিশোরী প্রশ্ন করে উঠল, তা কি কি উপকরণ রাখলেন ঠাকুর মশাই? আলতা, সিঁদুর, রক্তচন্দন, যা হলো শক্তির প্রতীক, মায়ের পায়ে দেওয়া হয়। গাঁদা ফুল ও রক্ত জবা ফুল, বিশেষত জবা ফুল কালীমাতার সবচেয়ে প্রিয়। তারপর বেলপাতা বিশেষভাবে পূজায় ব্যবহৃত হয়। ধূপ, দীপ, প্রদীপ, মোমবাতি, আলো এবং সৌরভের জন্য। ধান দুর্বা, যা শুদ্ধির প্রতীক। গঙ্গা জল শুদ্ধিকরণের জন্য। পঞ্চপ্রদীপ বা ষোড়শ দ্রব্য, মাকে ষোড়শোপচারে পূজা করতে লাগে। পান, সুপারি, লাউ, কলা, নারকেল মায়ের ভোগ এবং অর্ঘ্যের জন্য। এছাড়া ভোগ দেওয়া হয় যেমন খিচুড়ি, লুচি, তরকারি, মিষ্টি, ফল। এইগুলো মাকে নিবেদন করার জন্যে লাগে। অবশ্য সেটা তো দুপুরে তৈরি হবে। রক্তচন্দন, কুমকুম, সিন্দুর অভিচার তন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, গাঁজা, ধুতুরা
আকন্দ ফুল, এগুলো হলো তান্ত্রিক পূজার উপাদান। মাটির পাত্রে প্রদীপ অবশ্যই ঘৃত প্রদীপ, যা দীর্ঘক্ষণ জ্বলতে থাকে। পঞ্চম কারিকা বা পঞ্চমকার, মদ, মৎস্য, মাংস, নীল পুষ্প কালী মাতার প্রিয় একটি রং। লাল সুতো, যা শত্রু নিরোধ বা আশীর্বাদ রূপে বাঁধা হয়। নরকপাল, শক্তির প্রতীক, কিছু রীতিতে ব্যবহৃত হয়। কাঁসার থালা, ঘণ্টা, শঙ্খ, ধ্বনিসহ পূজার আসন, যা কুশ বা কাপড়ের তৈরি। পূজার ঘণ্টা, শঙ্খ, কলস, চন্দন, গন্ধ, কর্পূর, কুমড়ো, বাতাসা, থালাবাটি, কাঁসার পাত্র ইত্যাদি। তারপর কার্য সমাপ্ত করে আবার আমরা বেরিয়ে পড়লাম। আচ্ছা পুরোহিত মশাই, বলছি একবার নদীর পাড়ে গেলে হতো না? ও পথ সাময়িক বন্ধ এখন, কেউ যে যাচ্ছে না। ঠিক এমন সময় এক বছর 30-এর ছেলে দৌড়তে দৌড়তে এসে বলল, পুরোহিত মশাই, বটুলকে পাওয়া যাচ্ছে না। পুরোহিত মশাইয়ের চোখে এক মুহূর্তে নেমে এলো আশঙ্কা। তিনি ছেলেটাকে বললেন, পাওয়া যাচ্ছে না মানেটা কি? এ কি ইয়ার্কির বিষয় নাকি? একটা চলচান্ত মানুষ উধাও হয়ে যাবে নাকি? শেষ কখন দেখেছো তাকে? কাল রাতে ও আর ওর বন্ধুরা মিলে নদীর ধারে যাবে বলছিল। তা আমি আর ওকে কিছু বলিনি, আর আমিও যেতাম, কিন্তু মায়ের শরীরটা ভালো ছিল না, তাই যাওয়া হয়নি। ওরা বলল নদীর ধারে বসে গল্প গুজব করবে, তাই তো গেল, কিন্তু রাতে তো ফেরেনি। ওর সব বন্ধুদের জিজ্ঞাসা করেছে, কিন্তু ওরা বলছে ওরা একসাথেই ফিরেছে। মিথ্যে বলছে ওরা। এ কথা আপনি কিভাবে জানলেন? আপনি তো গতকাল রাত্রে এখানে ছিলেনও না। সব বলবো, তার আগে একবার যে যেতে হবে। বঙ্কুর বন্ধুদের সাথে একবার কথা বলতে হবে আমায়। চলো তো। হে, কিভাবে যাবেন আপনি? নদী বাইতে এখন সবার ভয় হচ্ছে। যেভাবে মানুষ মরছে তাতে সবার প্রাণের মায়া আছে। কেউ নৌকো নিয়ে আপনাকে পৌঁছে দেবে না। আর বঙ্কুদের বাড়ি তো নদীর ওই পারে। আরে মৃগাঙ্ক, তুই এলি কিভাবে? সে অনেক হ্যাপা করে এসেছি, নদী পথে নয়, ঘুর পথে, কিন্তু আমি জানি না কিভাবে ফিরব। সর্বনাশ করেছে, এখন কি করব আমি? পুরোহিত মশাই, আমার ওপর একটু ভরসা রাখুন, আমি দেখছি। চলো মৃগাঙ্ক। মৃগাঙ্ককে সাথে নিয়েই এগোলাম নদীর তীরের দিকে। পুরোহিত মশাই প্রায় তেড়ে মেড়ে এগিয়ে এলেন। বললেন, এ কাজ করবেন না বাবা ঠাকুর, প্রাণটা বেঘরে যাবে। কেন ছেলে মানুষে করছেন? প্রাণ যাবে না আমার, আর মৃগাঙ্ককেও মরতে দেব না আমি। দুপুর হয়েছে, বিকেলের মধ্যেই ফিরব। আপনি একটু শান্ত হন, আর যদি তেমন বোঝেন তবে আপনিও যেতে পারেন আমার সঙ্গে। পুরোহিত মশাই একবার আমার চোখের দিকে তাকালেন, তারপর মন্দিরের দিকে ফিরে একবার প্রণাম সেরে বললেন, চলুন তবে। মা, অতিথিকে তো একা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমি মৃদু হাসলাম। নদীর তীরে পৌঁছে দেখলাম তার নীল জল দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে। দুটো নৌকা বাঁধা রয়েছে ঘাটে, তার মধ্যে একটায় উঠে পড়লাম আমরা। পুরোহিত মশাইকে বললাম, মৃগাঙ্ককে নিয়ে আপনি ছইয়ের মধ্যে বসুন, আমি নৌকা বাইছি। আমার চোখের ভাষা তিনি বুঝলেন, তাই আর আপত্তি জানালেন না। আমরা মনকে শক্ত করে এগোতে লাগলাম। মৃদুমন্দ হালকা বাতাস বইতে শুরু করল। জলের কুলুকুলু ধ্বনিতে মুখর হয়ে উঠল আমাদের যাত্রা। দুপুরের আকাশ যেন এক প্রশান্ত নীল চাদর, যা সারা দিগন্ত জুড়ে মেলে রেখেছে নিজের ঐশ্বর্য। সূর্য তখন ঠিক মাথার ওপর, অগ্নিগোলকের মতো দীপ্ত। চারপাশে তার সোনালি রশ্মি ছড়িয়ে পড়েছে জ্বলন্ত তেজে। গাছের ছায়া ছোট হয়ে এসেছে, আর পথ যেন আগুনে পুড়ছে এমন এক জ্যোৎস্নাহীন আলোয়। আকাশে মেঘের দেখা নেই বললেই চলে। মাঝে মধ্যে এক হাতটা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, যেন শিশুর হাতের আঁকা ছবির মতো। সেই আকাশে কোনো কোলাহল নেই, শুধু এক শান্ত অথচ উজ্জ্বল বিস্তার। দূরের পাখিগুলো হয়তো বিশ্রামে গেছে, কারণ এই সময়টা যেন প্রকৃতির নিজের নিস্তব্ধতার পালা। খালি মাঠ, শুকনো ঘাস
আর নদীর পাড় তখন কেমন যেন ঝিম ধরা নিস্তব্ধতা। গৃহস্থের উঠোনে মুরগির দল এক জায়গায় গা এলিয়ে বসেছে। গরুর গলায় ঘণ্টা বাজে ধীরে ধীরে। দূরে গ্রামের পথ দিয়ে কেউ হেঁটে গেলে তার ছায়া যেন পেছন থেকে তাকে অনুসরণ করে ক্লান্ত হয়ে। এই সময়টাতে আকাশ কেবল রঙে নয়, তাপে, আলোয় এবং নিস্তব্ধতায় জানান দেয় যে এটাই দিনের প্রাণ ভোমরা সময়। দুপুরের আকাশ যেমন দীপ্ত তেমনই একাকী। তার মাঝে এক ধরনের মহিমা আছে যেন। প্রকৃতি নিজেই নিজের জ্যোতিষ্ক রূপে ধ্যানস্থ হয়ে আছে যেন। মৃগাঙ্ক ভয়ে ভয়ে বসেছিল ছইয়ের ভিতর। এতক্ষণে সে একটা কথাও বলেনি। আমি প্রশ্ন করলাম, বাড়িতে কে কে আছেন তোমার? আমি, আমার ভাই বঙ্কু, আমার মা আর আমার বাবা। বাবা যদিও বাড়িতে তেমন থাকেন না, কাজের জন্য বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। আর আমি একটা কাপড়ের দোকান চালাই। ভাই ছোট, সবে পড়াশোনা শেষ হয়েছে, তবে এর মধ্যেই বাজে নেশায় পড়েছে ও। জুয়া আর মদ খেতেও তো দেখেছিলুম দুবার। হাতে নাতে ধরা পড়ে বাবার কাছে খেয়েছে ভীষণ মার। তারপর থেকে আর এই কদিনে দেখিনি খেতে। ও এই হাতির মতো প্রাণীটাকে একটুও ভয় পায় না। কত বারণ করি, বলি যে নদীমাতৃকার বাহন, ও শোনে না। আর এই কারণেই হয়তো বঙ্কুকে নদীর দেবী শাস্তি দিয়েছেন, সে আমি বিলক্ষণ বুঝতে পারি। কিন্তু ভাইয়ের এই পরিণতির কথা জেনে দাদা কি চুপ থাকতে পারবে? আমি আর কথা না বাড়িয়ে দাঁড় টানতে থাকি। ওপারে ভালোভাবে পৌঁছতেই পুরোহিত মশাই বললেন, আপনি যে অসাধ্য সাধন করে ফেলেছেন ঠাকুর মশাই। কিছুই করিনি আমি। দাঁড়ান, আগে সবার প্রাণ সুরক্ষিত করতে দিন, তারপর না হয় কথা মানা যাবে। আসুন আসুন। আমরা বঙ্কুর দুই বন্ধুর বাড়িতে যেতেই ওরা চমকে ওঠে। তাদের আমি জিজ্ঞাসা করি, কাল রাতে বঙ্কুকে সঙ্গে নিয়ে তোমরা যে নদীর পাড়ে গেলে, তা কি করলে এতক্ষণ? মানে আমরা তো গল্প করছিলাম, আর সে কথা তো আমি মৃগুদাদাকে বললাম। এই, একদম মিথ্যে বলবি না, সত্যি কথা বল। তোরা আবার ওই সুরটা টানছিলি, তাই না? না না দাদা, আমরা ওসব খাইনি। এই, যদি নাই খাস তবে বেলা অবধি দুজনে ঘুমাচ্ছিলি কেন? কবতল ছাঁটিয়েছি, সত্যি করে বল। তোমরাও তো জানো যে বঙ্কু বেঁচে নেই, তাহলে মিথ্যে কথা কেন বলছো? যা দেখেছ সত্যিটা স্বীকার করো। আমরা জানি তোমাদের এখানে দোষ নেই। আমার কথায় মৃগাঙ্ক চিৎকার করে উঠল, ও এসব আপনি কি বলছেন জ্যাঠামশাই? এ হতে পারে না, আমার ভাইয়ের কিচ্ছু হতে পারে না। আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, বলুন বলুন বলুন, কিভাবে জানলেন আপনি? ততক্ষণে বঙ্কুর দুই বন্ধু নীলু আর পকাইয়ের মুখ শুকিয়ে এতটুকু রূপ নিয়েছে। আমি ওদের আশ্বাস দেওয়া শুরু করলাম, দেখো সত্যিটা বলো দুজনে, মুখ চাওয়াচাবি বন্ধ করো এবার। আমি তো বলছি আমরা কেউই তোমাদের মারবো না বা বকবো না। বলো বলো, তোমরা কি দেখেছো সেটা বলো। বলছি আমি আর পকাই দুজনে কালকে ঘুরে বেড়াচ্ছিলাম মাঠের ধারে, বেশ হাওয়া দিচ্ছিল। সেই সময় বঙ্কু এসে বলে, কিরে পকাই, ওই নীলু বেশ তো হাওড়া খাচ্ছিস, চল না। দূর পাগল, ওখানে কে যাবে? আমি যাবো না বাবা। হ্যাঁ, নীলু ঠিক বলেছে, ওসব জায়গায় যাওয়ার দরকার নেই। শুনিসনি ওই বড় হাতিটার কথা? বাবা, কি বিভৎস ভয়ঙ্কর প্রাণী! যারা দেখেছে তারা সবাই বলেছে ওখানে গেলে আর রক্ষে নেই, মেরে ফেলবে ও। না জানি কোন অন্য জগতের প্রাণী ওটা। দুধ ছাদা ব্যাঙের মাথা, আমি একটা বোতলের ব্যবস্থা করেছি বুঝলি। আজ তো মায়ের শরীরটা ঠিক নেই, দাদা আসবে না। এই সুযোগে তোরা স্যুটটা জোগাড় কর, রাতে আমি বোতল নিয়ে আসছি, সে মজা হবে। আর যদি ওই প্রাণীরা আসে তবে আমরা চলে আসবো, ঠিক আছে? এরকম কথা হয়েছিল ওর সাথে। সেই মতো রাত তখন 8:30 কি 9টা হবে। আমরা স্যুটটা নিয়ে পৌঁছে যাই, আর তার মিনিট 5 কি 10 এর মধ্যে ও চলে আসে। আমরা খাচ্ছিলাম, তার আধ ঘন্টা পর বঙ্কু উল্টো পাল্টা বকতে থাকে। আমি ওকে বারণও করি, এ বঙ্কু আর খাস না, এবার আর বাড়ি যেতে পারবি না। তোর দাদা দেখলে তোর পিঠে চেলা কাঠ ভাঙবে। বাবা তোকে
আগেরবার কেমন মেরেছিল তোর মনে নেই? ও শালা, শান্তিতে একটু খেতেও দেবে না শালা। শালা একটু মদ খাবো, এখানেও শান্তি নেই। আগের বারে মেরেছিল তো, এবারেও মারতে আসো। একদম ভালো হবে না বলে দিলাম। আর তাছাড়া দাদা সবসময় ওই রকমই করে, ওকে বলে লাভ নেই। ওসব বাদ দে, এখন খা না। খা আর চুপচাপ করে খা, আর নাগাজ তো আমায় দিয়ে দে, আমি একাই খা। কতদিন বাদে মনের মতো বোতল পেলাম। আমি ওদিকটায় বসবো। এই বঙ্কু, নদীর অত ধারে যাস না কিন্তু, ওই হাতি এসে তোকে খুব মারবে রে, খেয়েও ফেলতে পারে। জানিস না এর আগে একজন মারা গেছে যে, আর ওই ভাইটা এর বাবাও তো মরল রে। মোট 2 জন। লক্ষ্মী বন্ধু আমার, যাস না ভাই। অফ, তোরা করবি? যা তো এখান থেকে। ওয়াক ওয়াক সালা, ওরা আমার কি করবে? হ্যাঁ, হাতি না পাতি, যত সব ভুলভাল জিনিস। ওসব কিচ্ছু করতে পারবে না, আমার টিকিটিও ছিঁড়তে পারবে না, বুঝেছ? কথাগুলো বলেই পকাই আর নীলু দুজনেই চুপ করে গেল। ভয়ে ওদের কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। তারপর 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 কি? থামলি কেন? তারপর বল। তারপর হঠাৎ দেখি জলের মধ্যে কেমন করছে, সে কি উথাল পাতাল। ভাবলাম কি জানি বন্যা টন্যা হবে নাকি। আমরা আবার চিৎকার করে বঙ্কুকে বললাম ফিরে আসতে, ও শুনলো না। রাগের চোটে শেষ হওয়া মদের বোতলটা নদীর জলে ছুঁড়ে মারলো, আর সাথে সাথে সেই ভয়ঙ্কর প্রাণী, উফ কি ভয়ঙ্কর তার চেহারা! অনেক অনেক বড়, যতটা বড় ভাবা যায় তার চেয়েও অনেক বড় মাপের ওই প্রাণীটা উঠে এলো জলের মধ্যে থেকে, আর ইয়া বড় হা করলো তার মুখটা। তারপর সজোরে বঙ্কুকে তুলে নিল। বঙ্কু চিৎকার করতে লাগলো। আমরাও ততক্ষণে ভয়ে একে অপরকে জাপটে ধরেছি। ওর চিৎকার ধীরে ধীরে মিশে গেল হাওয়ায়, আর ওই অদ্ভুত প্রাণীটা, মাছ না হাতি যা হোক, সে বঙ্কুকে নিয়েই মিশে গেল জলের গভীরে। আমরা সাথে সাথে ওকে জলের মধ্যে অনেক খুঁজেছি, বিশ্বাস করুন, পাইনি ওকে খুঁজে। হ্যারিকেন এনে সে রাতে কম খুঁজিনি, কিন্তু ওর চিহ্নটুকুও মিলিয়ে গেছিল। এসব কথা কি বলবো ভেবে পাইনি, তাই পরদিন সকালে যখন মৃগাঙ্ক দাদা এলো, আমরা মিথ্যে বলেছি। নীলুর কথা শেষ হলো কি হলো না, মৃগাঙ্ক ওর কলার চেপে ধরে ওকে বেধড়ক মারতে শুরু করলো। আমি আর পুরোহিত মশাই মিলে তাকে ছাড়াতে গেলাম। শয়তান ছেলে, একটা খবর দিতে পারলি না তুই? কি হতো সত্যিটা বললে? আমরা তো কাল রাতেই ওকে খুঁজতে পারতাম। কি হচ্ছে মৃগাঙ্ক? এভাবে মেরো না, থামো 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 মৃগাঙ্ক, থামো। দেখো, যতই খোঁজো ওকে তো আর পাবে না, বলো? সব তো বুঝতেই পারলে তোমরা। এবার একটু শান্ত হও, বাড়ি চলো। কিভাবে কিভাবে শান্ত হব আমি? কিভাবে হব বলুন? আমার ভাইটাকে নিয়ে গেল নদীমা। আমি কিভাবে শান্ত হব? বাড়ি গিয়ে মা বাবাকে কি বলবো আমি? আমার মা যে কাল থেকে মুখ চেয়ে বসে আছে। আমি কি করব? কি জবাব দেব তাদেরকে? বিকেলের মধ্যেই ফিরে এলাম পুরোহিত মশাইয়ের বাড়িতে। দুপুরে কারোরই কিছু খাওয়া হয়ে ওঠেনি। মন মেজাজ কারোরই ভালো ছিল না। পুরোহিত মশাই মুড়ি মেখে আমার সামনে দিয়ে বললেন, দুপুরের খাওয়া হলো না আপনার? সব আমার জন্য, সব আমার জন্য। আপনি নিজেকে শুধু শুধু দোষারোপ করবেন না। যাই হোক, আপনাকে কটা প্রশ্ন করি। আচ্ছা, এই সুখেনের বাবা কিভাবে মারা গেল সেটা আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। যেমনটা বলল নীলু আর পকাই, একই ঘটনা ঘটেছিল সে রাতেও। আমি ওকে বারণ করেছিলাম, শোনেনি। তবে এর আগে আরও একজন মারা গেছে। সে কেন মরেছিল সেটা দ্বন্দ্ব, কারণ সেদিন তো কোনো মদের আসর বসায়নি সে।
তবে অবিশ্বাস করেছিল ওই প্রাণীকে, এটুকুই। এই যে অদ্ভুত প্রাণী বোঝা বড় মুশকিল, জানেন। এমন একটা মিশ্র চেহারা। প্রথম দিন লোকের কথায় ভেবেছিলাম হয়তো মনের ভুল, কিন্তু গ্রাম শুদ্ধ এতগুলো লোক কি ভুল দেখবে বলুন তো? তারপর যেদিন সুখেনের বাবা মারা যায়, সেদিন তো ওখানে আমরা ছিলাম অনেকে, সবাই ওই প্রাণীকে দেখেছে। তারপর থেকেই তো গ্রামে আতঙ্ক বেশি করে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা হলেও পথে কেউ যায় না। তবে প্রথম দিনের মৃত্যুটা কিন্তু দিনের বেলায় ঘটেছিল। হ্যাঁ, এমন নয় যে দিনের বেলা সে প্রাণী আসে না, সে সব সময় আসে, অনর্থ হচ্ছে দেখলেই আসে। সে রাতে সুখেনের বউ আটকাতে গেছিল, অন্তঃসত্ত্বা সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না, তবুও স্বামীর প্রাণ বাঁচাতে ছুটেছিল। কিন্তু সুখেন তখন মদের নেশায় চুর হয়ে আছে। বউয়ের কথা ভালো লাগবে কেন, উল্টে তাকে ঘুরিয়ে এক চড় মেরেছিল। অন্যরা তাকে গিয়ে থামিয়ে টেনে নিয়ে আসে, আর তারপরেই তো ঘটে যায় অমন কাণ্ড। গতকাল আমি ওই নদীর তীরে যজ্ঞ করেছিলাম, জানেন। তখন এক কাণ্ড হয়েছে, সে কথা তো আপনাকে বলাই হয়নি। যজ্ঞ? কিসের যজ্ঞ? বলুন সে কথা। বলছি, তবে তার আগে একবার মন্দিরে যেতে হবে আমায়। সন্ধ্যা আরতির ব্যাপারটা করে আসলে হতো না? আমি বাধা দিলাম না, তার সঙ্গেই বেরিয়ে পড়লাম। গ্রামের এই একটা বড় মন্দির, মা কালীর মন্দির। নিত্য পুজো হয় সেখানে। গ্রামের কিছু মেয়ে বউরা ইতিমধ্যেই সেখানে গিয়ে ফল কেটে রেখেছে, ফুল তুলে সাজিয়ে রেখেছে পাত্র। একটি ছোট্ট মেয়ে বসে বসে চন্দন বাটছে দেখে বেশ ভালো লাগলো। আমিও পাশেই গিয়ে বসলাম। পুরোহিত মশাই পুজো শুরু করলেন। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে রং বদলাতে শুরু করেছে। পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তে যখন আলো কমে আসে, তখনই যেন কালী মন্দিরে শুরু হয় এক অদ্ভুত মায়াময় পরিবেশ। কলকাতা হোক বা বাংলার কোনো গ্রাম্য জনপদ, কালী মন্দিরে সন্ধ্যা আরতি এক অনন্য অনুভব। ধর্ম, সঙ্গীত, গন্ধ ও আলো আঁধারির অপূর্ব মিশেল। তোমরা তো জানোই, রূপোর সিংহাসনে অধিষ্ঠিত মা কালী মূর্তিকে পরানো হয় নতুন বসন, কাঁচা সিঁদুর, চন্দনের তিলক, গলায় বেলপাতার মালা আর পায়ে আলতা। প্রতিটি জায়গা স্নান করা হয় গঙ্গা জলে। ধূপ, ধুনো ও মালতী, রজনীগন্ধা এবং গাঁদার মালা দিয়ে সাজানো হয় পুরো গর্ভগৃহ। আশেপাশে বাজতে থাকে ঘণ্টা আর শাঁখের সুর। সন্ধ্যা আরতির শুরুটা হয় এভাবেই। সূর্য ডোবার ঠিক পরেই ঘণ্টার শব্দে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। পুরোহিত ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী এই মন্ত্র পাঠ করে আরতি শুরু করেন। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালানো হয়। প্রথমে প্রদীপ প্রদক্ষিণ করা হয় দেবীর চরণ থেকে মস্তক পর্যন্ত। 3 বার চক্রাকারে প্রদীপ ঘোরানো হয়। দেবীর সামনে প্রদীপ নাচে যেন আগুনের ফুলকি হয়ে। চারপাশে ভক্তরা একসঙ্গে গলা মেলান। বাতাসে ভাসতে থাকে ধূপ ধুনোর মিষ্ট সুবাস। প্রদীপের আলোয় দেবীর মুখমণ্ডল যেন কখনো জ্বলজ্বল করে ওঠে, আবার কখনো ছায়ার আড়ালে হারিয়ে যায়। মা কালী তখন কেবল একটি মূর্তি নন, যেন এক জীবন্ত শক্তি, এক উপস্থিতি। ঢাক ঢোলের সঙ্গে ধূপ ধুনোর ধোঁয়া মিলে এক অভিভূতিময় পরিবেশ সৃষ্টি করে। আরতির সঙ্গে চলে কীর্তন। ভক্তরা হাতে তাল, করতাল বাজিয়ে গেয়ে ওঠে। কেউ কেউ আবার নিঃশব্দে চোখ বুজে প্রার্থনায় মগ্ন হয়ে থাকে। স্নিগ্ধ অথচ দৃঢ় হাতে প্রদীপ ঘোরান পুরোহিত। একে একে তিনি ব্যবহার করেন পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, জল এবং ফুলের আরতি। মাঝে মাঝে তার হাতের গতি কমে যায় যেন মার প্রতি একান্ত নিবেদন জানাতে। কখনো আবার ঢাকের তালে তিনি নৃত্যভঙ্গিতে প্রদীপ নাচান, যেন আরতি হয়ে ওঠে এক তান্ত্রিক সাধনা। আরতির আলো শেষে সেই আলো নিজেদের কপালে ছুঁয়ে নেন। কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে নিজেকে শুদ্ধ করেন। কেউ কেউ মায়ের কাছে সন্তান, স্বামী, সংসার বা স্বাস্থ্যের প্রার্থনা করেন।
আরতির পর দেবীকে নিবেদন করা হয় ভোগ। সেই ভোগে থাকে ফল, নারকেল, বাতাসা, মিষ্টি, খিচুড়ি, পায়েস ইত্যাদি। পুরোহিত প্রথমে দেবীর সামনে সেই ভোগ নিবেদন করেন, তারপর সবাইকে প্রসাদ হিসেবে বিলি করা হয়। আরতির পর মন্দির যেন এক নিস্তব্ধ অথচ শক্তিতে ভরা স্থান হয়ে ওঠে। সব শেষে ঢাক থেমে যায়, প্রদীপ নিভে আসে, ধীরে ধীরে ধূপের গন্ধ ফুরিয়ে আসে। তবুও মন্দিরে এক ধরনের পবিত্র নিস্তব্ধতা ছড়িয়ে থাকে। কেউ কেউ সেই নীরবতার মধ্যেই বসে থাকেন কিছুক্ষণ, যেন কিছু অনুভব করছেন। মায়ের আশীর্বাদ, তার ছায়া, তার করুণা। কালী মন্দিরের সন্ধ্যা আরতি এক অভিজ্ঞতা, যা চোখে দেখা যায়, কানে শোনা যায়, কিন্তু সবচেয়ে বেশি যেটা করা যায় সেটা হচ্ছে অনুভব করা যায় হৃদয়ে। এটা শুধু পূজা নয়, এটি আত্মার সঙ্গে শক্তির সংযোগ, বিশ্বাসের জাগরণ, আর জীবনের অন্ধকারে এক চিলতে আসার আলো। মা কালীর সন্ধ্যা আরতিতে যিনি একবার উপস্থিত হন, তার মনে চিরকাল থেকে যায় সেই অভিজ্ঞান, আলো, সুর আর ঈশ্বরী শক্তির মায়াবী ছোঁয়া। এমনই এক পুজো শেষ করে আমরা আবার ফিরে এলাম পুরোহিত মশাইয়ের বাড়িতে। তিনি রাতের রান্নার জোগাড় করতে করতে বলতে শুরু করলেন, আমার মনে হয়েছিল নদীমাকে পুজো দিলে হয়তো ওই আশ্চর্য প্রাণীটা মিলিয়ে যাবে একেবারে নদী গর্ভে, মানুষের প্রাণ নিতে সে আর আসবে না। তাই জন্য আমি ঠিক করি নদীর ধারে বসে মা গঙ্গার পুজো করব। নদীটা যদিও গঙ্গা নয়, কিন্তু নদীমাতৃকা দেবীর তো অংশ, তাই এই সিদ্ধান্ত নিই। নানাবিধ ফুল ফল সহযোগে মন্ত্রপাঠ করা শুরু করি, কিন্তু কিভাবে যে এসব কিছু ঠিক হবে তার কোনো ধারণাই আমার ছিল না। পুজো শেষ করে ফিরেও আসে, কিন্তু আমার পুজোয় হয়তো খামতি রয়ে গিয়েছিল। তাই তো পুজোর পরেও তিনি আর এই প্রাণীকে ফিরিয়ে নিলেন না। পুরোহিত মশাই হতাশ গলায় কথাগুলো শেষ করলেন। আমি বললাম, এভাবে হবে না পুরোহিত মশাই, পুজো হবে অন্যভাবে। আমি করব সেই পুজো। আপনি করবেন? আপনি জানেন কিভাবে নদীমাকে শান্ত করা যাবে? দেখুন পুরোহিত মশাই, জানা বা অজানা কতটা সেটা কিন্তু আপেক্ষিক মাত্র। আপনি যে কাজ কখনো করেননি সেই কাজ যে আপনি জানেন না এমন তো নয়, বলুন। আবার আপনি যে কাজ সর্বদা করেছেন বা করছেন সেই কাজের সব অংশ আপনি জানবেন এমনটা হওয়াও অসম্ভব। আমি শুধু একটা চেষ্টা করে দেখতে চাই মাত্র, তবে তার জন্য আমার আপনার সাহায্য লাগবে। আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব, তবে ঠাকুর মশাই, আর মানুষ মরতে দেখতে চাই না। বয়স আমার কম হয়নি, কম মৃত্যু তো দেখিনি আমার জীবনে, তবে এভাবে চলে যাওয়াটা ভারী দুঃখের। আমি জানি ওরা পাপ করেছিল তাই সাজা পেয়েছে, কিন্তু ঠাকুর মশাই, মানুষজন যে নদীতে যেতে পারছে না, খেয়া পারাপার বন্ধ, কতজনের ব্যবসা বন্ধের মুখে তা তো জানেন। ওদের যে এটা থেকেই পেট চলে এ কথা আপনার অজানা নয়। আমি আছি, সব সময় আপনার পাশে আছি, যাবতীয় দরকারে আপনি আমায় পাবেন। ঠিক এমন সময় বাইরে হইচইয়ের শব্দ পাওয়া গেল। আমি আর পুরোহিত মশাই দুজনেই হাতের সব কাজ ফেলে ছুটে বাইরে এলাম। দেখলাম সুখেন ইতিমধ্যেই বাইরে দাঁড়িয়ে রয়েছে। অবশ্য সুখেন একা নয়, তার সাথে তার জেঠিমা এবং গ্রামের অনেক লোক। প্রত্যেকেই একজন লোককে নিরস্ত করার চেষ্টা করছে, কিন্তু সে কারুর কথা মানতে নারাজ। বারবার হাত ছাড়িয়ে সে এগিয়ে যেতে চাইছে। আমি সুখেনকেই প্রশ্ন করলাম, কি ব্যাপার সুখেন, এখানে এত ভিড় কেন? গ্রামের সব লোক কেন জড়ো হয়েছে? ওই যে বিকাশ কাকা নদীর তীরে যেতে চাইছে, যে ওনার ছেলে যে মারা গেছে। উনি বঙ্কুর বাবা, এখন কাজ ছেড়ে বাড়ি এসে ছেলেকে দেখতে না পেয়ে কান্নাকাটি জুড়েছেন। সন্তান হারানোর শোক যে কতটা বেদনার তা আমি বুঝি। আমি একবার পুরোহিত মশাইয়ের দিকে চাইলাম। তিনি বললেন,
পরে না হয় বলবো সে কথা। আপনি শীঘ্রই চলুন, ওকে আটকাতে হবে যে। আমরা দুজনেই ছুটে গেলাম, আর সবার মতো আমরাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, এমনকি আটকালামও, কিন্তু উনি কারুর কথা শুনলেন না। বারবার হাত ছাড়িয়ে ছুটে যেতে চান নদীর তীরে। ওখানে গেলে উনি ঠিকই তার ছেলেকে খুঁজে পাবেন এই আশা উনি রাখেন। চোখের জল যেন বাঁধ মানছে না তার। হাউ হাউ করে ক্রমাগত কেঁদে চলেছেন তিনি। ইতিমধ্যেই বঙ্কুর দাদা যে সকালে এসেছিল, সেই মৃগাঙ্কও এসে উপস্থিত হয়েছে সেখানে। কি করি পুরোহিত মশাই, বাবাকে যে আটকানো যাচ্ছে না। ওদিকে মা বাড়িতে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন। ভাইয়ের এভাবে মৃত্যু কি মেনে নেওয়া যায়? কি বা বয়স ওর, কিভাবে কেড়ে নিল ওকে নদীমা? মা হয়ে উনি সন্তানের প্রাণ কিভাবে কেড়ে নিতে পারেন? পাপীকে শাস্তি দিতে যে তিনি আসবেনই মৃগাঙ্ক, কিচ্ছু করার নেই। তবে কালকে সকালে আমি ঠিক তার পুজো করব, তাকে শান্ত করব, আমি যেভাবেই হোক। কিন্তু তার আগে আর কাউকে নদীর পাড়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। তুমি বাবাকে আটকাও। ততক্ষণে প্রত্যেকেই নিজেদের সমস্ত শক্তি দিয়ে আটকে রেখেছে বঙ্কুর বাবাকে। সন্তানহারা পিতার কান্না ওই হট্টগোল পেরিয়েও আমার কানে বেজে চলেছে। এত লোকের মিলিত শক্তিও তাকে কাবু করতে পারছে না। আমার মনটা কেমন যেন কু ডেকে উঠল। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এবার কিছু খারাপ হতে চলেছে, কিন্তু আমি তা কোনো মতেই আটকাতে পারবো না। কেন? আপনার তো অনেক ক্ষমতা, তাহলে পারবেন না কেন? এরই এক স্বভাব, আইনের মাঝেই শুধু প্রশ্ন করে বসে। তবে ঠাকুরমশাই বিন্দুমাত্র না রেগে জবাব দিলেন, যত বড় মাপের মানুষই তুমি হও না কেন, যত বড় সাধু কিংবা তান্ত্রিক বা অঘরী হও, নিয়তিকে টলায় এমন সাধ্যি কারুর নেই, বুঝলে? আমি এসব নিয়ে চর্চা করেছি, তাই আগাম বিপদের সম্ভাবনা বুঝতে পারি, বারণ করতে পারি, কিন্তু আটকাতে পারি কি? সে ক্ষমতা যে আমার নেই কিশোরী। থাকলে যে কত মানুষকে বাঁচাতে পারতাম। ঠাকুরমশাই দীর্ঘশ্বাস ফেললেন, একটু থেমে আবার বলতে শুরু করলেন। বঙ্কুর পিতা হাত ছাড়িয়ে ছুটলেন তখন নদীর পাড়ের দিকে। প্রত্যেকেই তাকে আটকাতে পিছু পিছু ছুটল। মৃগাঙ্কও তখন ছুটেছে চিৎকার করে। বঙ্কুর বাবাকে কিন্তু কোনো মতেই আটকানো গেল না। তিনি নদীর সামনে দাঁড়িয়ে প্রলাপ শুরু করলেন। তার ছেলেকে নদীমা কিভাবে তার বুকে স্থান দিতে পারেন এসব নিয়ে যা তা বলতে শুরু করলেন। প্রথম দিকে যদিও তার গলায় আকুতি ঝরে পড়ছিল, নদীমা যেন তার ছেলেকে ফিরিয়ে দেন এহেন ইচ্ছাই তিনি প্রকাশ করছিলেন। কিন্তু সবাই পাশ থেকে বলতে শুরু করল যে তার ছেলে আর ফিরে আসবে না। আর এতেই যেন তার মাথায় রাগ চড়ে গেল। এ আর অবাকের কি? কিন্তু তাতে যে নদীমাতৃকা ক্ষুণ্ণ হবেন তা যদি তিনি বুঝতেন, হায় রে অদৃষ্ট! এর ঠিক পর মুহূর্তেই শুরু হলো এক বিশাল কম্পন। তবে তা ধরিত্রীতে নয়, বরং জলের মধ্যে। সুগভীর নদীর জলের মধ্যে তখন কম্পনের মাত্রা ধীরে ধীরে বেড়ে উঠেছে। এখনই বুঝি বন্যার প্রকোপে ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু। গ্রামের সমস্ত লোকজন ভয়ে শিউরে উঠতে লাগলো। দাঁতে দাঁত চেপে তারা সহ্য করছে এই পরিস্থিতি। ভয়ে অনেকের মুখ নীল বর্ণ ধারণ করেছে। নদীমাতৃকা দেবীর আগে ক্ষোভে যেন বন্যা হানবেন এক্ষুনি। পাপীকে শাস্তি দিতে ছুটে আসবেন ধরিত্রীর বুকে। প্রত্যেকেই গেল গেল রব করে উঠল। দু তিনজন বঙ্কুর বাবাকে টেনে ধরতে চাইল, কিন্তু কোনো লাভ হলো না। জলের মধ্যে থাকা প্রাণীটা একবার গর্জে উঠল সশব্দে। সেই শব্দের জন্য ভয়ে পিছিয়ে গেল অনেকে। জলের মধ্যে দুর্নিবার হয়ে উঠল প্রাণীটা, আর সাথে সাথে জল তোলপাড় করে তার মাথা ধীরে ধীরে দৃশ্যমান হল। আশেপাশে থাকা লোকজন ভয়ে চিৎকার করে উঠল। প্রাণীটাকে দেখলাম আমি, অচেনা নয়। বহুবার এই প্রাণীর কথা আমি শুনেছি, পুজোও করেছি, কিন্তু সাক্ষাৎ হয়নি কখনো। আর আজ সেই প্রাণীকে নিজের চোখে প্রথমবার দেখতে পেলাম। খুবই অদ্ভুত দেখতে তাকে। তার কারণে এই প্রাণীটি আর কেউ নয়, বরং মা গঙ্গার বাহন মকর। অদ্ভুত কেন?
কেমন দেখতে তাকে? এর আয়তন বিশাল, অনেকটা শুশুকের মতো, আবার মুখটা হাতির মতো, কারণ হাতির মতো এর সুঁড় আছে, আবার লেজও আছে মাছের মতো। কেউ কেউ কুমির ভেবে ভুলও করে। পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তি তিথিতে গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। রাজা ভগীরথের সঙ্গে কপিল মুনির আশ্রম হয়ে সাগর পর্যন্ত পৌঁছেছিলেন গঙ্গা। তাই এই তিথিতে গঙ্গায় স্নান করলে ব্যক্তি মোক্ষ লাভ করে। বরুণ সমুদ্রেরও জলের বৈদিক দেবতা। ঋগ্বেদে তার সঙ্গে জলের গভীরতা, শাস্ত্র, নিয়ম ও রহস্যযুক্ত। পুরাণ অনুসারে প্রাকৃতিক জলতত্ত্বের গভীরতাকে বোঝাতে এই বিশেষ জীবের জন্ম হয়। বরুণের আদেশে সমুদ্রের গভীরে যখন আত্মা, কামনা ও শক্তি একত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন সেই শক্তির মূর্ত প্রতীক হয়ে মকর জন্ম নেয়। এটি শুধুমাত্র একটি প্রাণী নয়, এ এক আদিম শক্তি। যখন স্বর্গের গঙ্গা পৃথিবীতে নামেন, তখন তার জলপ্রবাহ এতই প্রলয়ঙ্করী ছিল যে শিবকে তা ধারণ করতে হয়। এই প্রলয় শক্তি গ্রহণ করতে সক্ষম একমাত্র সেই প্রাণী, যার জন্মই হয়েছে আদিম শক্তির সংমিশ্রণে। এই শক্তির ফলেই মকর উত্থান ঘটায়। এটি শৈব ও বৈষ্ণব উভয় মতেই গ্রহণযোগ্য প্রতীক। তা যাকে, যে কথা বলছিলাম, দু চোখ একবার বন্ধ করলাম, চোখের সামনে ভেসে এলো এক দৃশ্য, মৃত্যুর দৃশ্য। আর চোখ খুলতেই সেই মকর বঙ্কুর বাবাকে তুলে নিল মুখে করে। বঙ্কুর বাবা আর্তনাদে ফেটে পড়ল, সাথে সাথে সারা গ্রামবাসীও হাহা করে উঠল। মকর তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে জলের মধ্যে ডুব দিল। ওইদিকে মৃগাঙ্ক তখন চিৎকার শুরু করেছে। একদিকে ভাইয়ের মৃত্যু, আর অন্যদিকে চোখের সামনে বাবাকে এভাবে চলে যেতে দেখে নিজেকে সে আর আটকাতে পারল না। বাবা, কেন ভগবান, কেন কেন এরকম করছো তুমি আমার? হায় হায় রে, হায় হায় বাবা, ও বাবা। পরদিন সকালে আমি নদী তীরে শুরু করলাম পুজো। পুরোহিত মশাই আমার সঙ্গে সঙ্গেই রইলেন। গ্রামের কিছু যুবকও আমাদের পাশেই ছিল। আমি তাদের বললাম, আমি একা পুজো করলে কিন্তু হবে না, গ্রামের সকলকে আমার পাশে চাই। চিন্তা নেই, আর কেউ মারা যাবেন না, আমি কথা দিচ্ছি। শুধু মকরকে কেউ কটু কথা বলবেন না এবং এক মনে শুভ চিন্তা করবেন। আপনারা গিয়ে গ্রামের সবাইকে এখানে ধীরে ধীরে জড়ো করুন। মকর কিন্তু শীঘ্রই আসবে, আর তার আগে এখানে সবাইকে লাগবে। তারা চলে গেলে আমি পুজোর আয়োজন আবার শুরু করলাম। ঠাকুর মশাই, এই পুজো করে সত্যি কি মকরকে সন্তুষ্টি দিতে পারবো আমরা? পারব পুরোহিত মশাই। একার দ্বারা অনেক সময় যে কাজ হয় না, অনেকের দ্বারা কিন্তু সেই কাজ নিমেষে হয়ে যায়। আপনি ছোটবেলায় একটা গল্প শুনেছেন মনে করুন। এক পিতা তার সন্তানদের একটা করে লাঠি ভাঙতে দিত, আর সবাই সেটা ক্ষণিকের মধ্যেই ভেঙে ফেলত। কিন্তু যেই সেই পিতা অনেকগুলো লাঠি একসঙ্গে ভাঙতে দিল, তখন কিন্তু তারা প্রত্যেকেই সেই কাজে ব্যর্থ হয়েছিল। মনে পড়ছে? এর থেকে আমরা কি শিক্ষা লাভ করেছিলাম? আমরা শিখেছিলাম একার থেকে জোটবদ্ধ হয়ে থাকলে শক্তি অনেকাংশে বৃদ্ধি পায়। দেখুন, আমার বা আপনার একার দ্বারা এই কাজ সম্ভব নয়। গ্রামের সব লোকের মিলিত প্রয়াস লাগবে, তবেই তো মা সন্তুষ্ট হবেন। 10 রকমের ফল, 10 রকমের ফুল এবং 10টা প্রদীপ সহযোগে পূজা শুরু করলাম। 10 ধরনের ফুল ও 10 ধরনের ফল এই পুজোতে লাগবে। সাথে লাগবে চন্দন, মিষ্টি, খাঁটি ঘি, 10টি প্রদীপ, ধূপ এবং ধুলো। ভোর থাকতেই এই পুজো শুরু করতে হয়। তাই সেই মতো আমরা একদম কাক ভোরে পৌঁছে গেছিলাম নদীর তীরে। ভোরের আলো ফোটার আগেই শ্রী শ্রী গঙ্গা পূজা অর্চনার মধ্যে দিয়ে স্নান যাত্রার জায়গাটিকে পবিত্র করে তুলি আমরা। স্নান সেরে কাজ শুরু করতে হয়, এ তো জানোই। পুজো এগোতে লাগলো।
গুটি গুটি প্রায় গ্রামের লোক তখন আসতে শুরু করেছে। দেবী গঙ্গার ছবির ওপর গঙ্গা জল ছিটিয়ে ফুল, ফল, চন্দন আর মিষ্টি নিবেদন করলাম। তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শুরু করলাম মন্ত্রপাঠ। সর্বং কৃত যুগে পুণ্যং ত্রেতায় পুষ্করং স্মৃতম দ্বাপরে তুঃ কুরুক্ষেত্র গঙ্গা কলিযুগে স্মৃতা। ওং সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মোক্ষদে গঙ্গে গঙ্গৈব পরমাং গতি। মন্ত্র শেষে শুরু করলাম আরতি এবং তারপর বললাম, প্রত্যেকে করজোড়ে মা গঙ্গাকে স্মরণ করুন, মকরকে স্মরণ করুন এবং ক্ষমা চান। কথা দিন, আপনারা কথা দিন যে কোনোদিন কোনো পাপ কাজ করবেন না এবং মকরকে নিয়ে বা নদীমাতৃকাকে নিয়ে কোনো কটূক্তি করবেন না। সবাই তাই করল। এরপর বললাম, প্রত্যেকে এবার শুদ্ধ চিত্তে মকরকে ডাকুন। মকর, ডাকুন আমার সঙ্গে, মকর। প্রত্যেকে ডাকতে লাগলো মকর মকর বলে। কিছুক্ষণের অপেক্ষা মাত্র, আর তারপরেই দেখা দিল মকর। সেই অদ্ভুত রূপ তার। তবে এবার হলো সম্পূর্ণ অন্য ঘটনা। কিন্তু এবার সে কাউকেই আঘাত করল না, কারণ এই পূজা। আমি নিবিড় মনে গঙ্গা মাকে প্রণাম করে হাত জোড় করে মকরকেও প্রণাম জানালাম। গ্রামবাসী ক্ষমা চাইল তাদের পাপের জন্য, আর এরপরেই ধীরে ধীরে মিলিয়ে গেল সে জলের মধ্যে। এরপরের দিন আমি ফিরে আসি সেই গ্রাম থেকে। তবে মাস 6 পর যখন আবার সেই গ্রামে যাই, তারা সবাই বলে সেদিনের পর আর সেই মকর তাদের দেখা দেয়নি। কারোর প্রাণও নেয়নি সে। কেউই আর কটূক্তি করার সাহসও পায়নি নদীর জলকে নোংরা করার সাহস। বেশ ভালোভাবেই গ্রামবাসীদের দিন কাটছে। নদীর জল এখন তারা পরিষ্কার রাখতে সর্বতোভাবে চেষ্টা করে থাকে। এক গাল হাসলেন তারানাথ। তারপর বললেন, জল ছাড়া যে সব অচল হবে, তাই জলের মূল্য কিন্তু অনেক, কিশোরী। জলকে কখনো অবহেলা করবে না, সব সময় সঞ্চয় করার চেষ্টা করবে। কত মরু অঞ্চল আছে যেখানে এক ফোঁটা জলের মূল্য তাদের কাছে কত, সেটা তারাই জানে। একটু জলের আশায় তারা কতই না কষ্ট করে থাকে, কত কত মাইল হেঁটে জল নিয়ে আসে। আর আমরা সেই জল নষ্ট করি কত প্রকারে। দেখো দেখো, একদিন এমন আসবে যেদিন আমরা হয়তো আর জলই পাবো না। প্রচুর অর্থ ব্যয় করতে হবে তখন। এমন দিন যাতে না আসে তার চেষ্টা করো। জল সঞ্চয় করো, অপচয় করো না। মকর ঠিকই কিন্তু শাস্তি দেবে আমাদের, তা সে যেভাবেই হোক। রাত বাড়তে লাগলো মঠ লেনে। বেশ হাওয়া বইছে, বোধহয় বৃষ্টি আসবে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ফেরার উদ্দেশ্যে।